আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেসের 6 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণের টেবুলার অ্যানালাইসিস অথবা বিবরণী চকের ম্যাথের সমাধান করব। ম্যাথের সমাধান করার আগে বেসিক বিষয়গুলো খুব সহজে তোমাদেরকে বোঝাতে চাই। আজকের ক্লাস দেখার আগে শর্ত হচ্ছে আগের প্রতিটা ক্লাস সম্পূর্ণ দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। প্রথমে বেসিক বিষয়। এই মুহূর্তে তোমাদের পক্ষ থেকে 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে ম্যাথ, টেবুলার অ্যানালাইসিস অথবা বিবরণী চক, এরকম একটা টেবিল অঙ্কন করতে হয়। 1 নম্বর প্রশ্ন হলো, আসলে এই টেবিলের মধ্যে কি দেখাতে হয়, কি প্রমাণ করতে হয়? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে বিবরণী চক অথবা টেবুলার অ্যানালাইসিসের ম্যাথের সমাধান করব, সব সময় কি এই টেবিলটাই হবে? নাম কি একই থাকবে? এখানে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, এটার নাম কি একই থাকবে সব সময়? এই 2টা প্রশ্নের উত্তর আগে তোমাদের জানা প্রয়োজন, তারপরে ম্যাথের সমাধান। ক্লাসটা একটু লম্বা হবে, কারণ আমি হাতে কলমে লিখে বোঝাতে চাই, একটু সময় দিতে হবে। যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারে, নামমাত্র ফিতে। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর। এখানে দেখো, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তোমার ব্যবসায়ের মধ্যে শত শত লেনদেন ঘটতে পারে। তুমি যখন ওই লেনদেনের জাবেদা দাখিলা করবে, খতিয়ানে রূপান্তর করবে, রেওয়ামিল করবে, অ্যাডজাস্টিং এন্ট্রিজ করবে, এক সময় তুমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে তোমার সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে। যদি তুমি নিয়ম মতো করো, তাহলে টোটাল সম্পদের সমান দায় ও মালিকানা সত্ত্বের যোগফল হবেই। এখন টোটাল সম্পদের সমান দায় ও মালিকানা সত্ত্বের যোগফল যে হবে, এক একটা লেনদেন এই সমীকরণের সাথে মিলে কিনা তার প্রমাণ হচ্ছে এই বিবরণী চক কিংবা টেবুলার অ্যানালাইসিসের অঙ্কটা, যেটা 100% তোমাদের পরীক্ষায় থাকবে। আজকে আমরা প্রমাণ করব, যত লেনদেন থাকুক, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হবে। টোটাল সম্পদের পরিমাণ যদি 50,000 হয়, তাহলে দায় ও মালিকানা সত্ত্বের যোগফলও হবে 50,000। এটা হবেই। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর গেল। এটা আমরা প্রমাণ করব আজকের এই ক্লাসে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিবরণী চকের এই টেবিলটা কি সবসময় একই রকম হবে? না, এটা একটা নমুনা টেবিল আমি নিয়ে এসেছি। কী কী ঠিক থাকবে আমি তোমাদের বলি। ডেট ঠিক থাকবে, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি রিমার্কস, এগুলো ঠিক থাকবে। এখন সম্পদের গড়ে সকল লেনদেন মিলিয়ে 5টা সম্পদও হতে পারে, 2টাও হতে পারে, 3টাও হতে পারে, 4টাও হতে পারে। 2টা হলে 2টা সম্পদের গড় লিখব, 3টা হলে 3টা, 4টা হলে 4টা। তাহলে পার্থক্যটা হলো এই জায়গায়। এখানে দায় ও মালিকানা সত্ত্ব, অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, এগুলা দায়। আর এগুলা যে দায়, সম্পূর্ণ বইয়ের বেসিক ক্লাসে আমি আগেই তোমাদেরকে বুঝিয়ে দিছি, এই কারণে যাতে এই সময়ে এসে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমি আগেই তোমাদেরকে বুঝিয়ে দিছি। আচ্ছা, 2টা দায় পেলাম। এখানে যদি আরও দায় থাকে, যেমন লোন বা ঋণ, এটাও তো দায়। আনন রেভিনিউ, এটাও তো দায়। যদি এরকম দায় থাকে, 4টা থাকলে এখানে 4টা দায়ের নাম হবে। তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের যদি অতিরিক্ত থাকে কোনো মালিকানা সত্ত্ব, আমরা অ্যাড করব।
এই জন্য আমি মালিকানা সত্ত্ব এখানে দিয়েছি, না থাকলে নাই, দায় যদি না থাকে নাই। ওকে, এই যে ওনার সিকিউরিটি, এখানে ওনার সিকিউরিটিও লিখতে পারো বা ক্যাপিটালও লিখতে পারো। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, হিসাব কয়টা? হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব। সম্পদ পেলাম, দায় পেলাম, মালিকানা সত্ত্ব পেলাম, তাহলে আরও 2টা, আয় এবং ব্যয় কোথায় গেল? আয় ব্যয়ের কোনো হিসাব কি এটাতে হয় না? অবশ্যই হয়। সম্পদ থাকলে সম্পদের ঘরে মানে এখানে, দায় থাকলে দায়ের ঘরে মানে এই জায়গায়। কিন্তু এই যে মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি, এই ঘরে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা উপাদান। কি সেটা? আমি এখানে লিখে নিয়েছি। মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আসলেই মালিকানা সত্ত্ব বের করা হয় মূলধনের সাথে আয় যোগ করে, তারপর ব্যয় বিয়োগ করা হয়, উত্তোলন বিয়োগ করা হয়, তারপরে যত টাকা থাকে সেটাই মালিকানা সত্ত্ব। অতএব মালিকানা সত্ত্ব ওনার সিকিউরিটির ঘরে মূলধন আয় হলেই কিন্তু টাকাটা প্লাসের করে বসাতে হবে এই ঘরে। কোনো ব্যয় অথবা উত্তোলন হলেই টাকাটা কিন্তু এই ঘরে মাইনাসের করে বসাতে হবে। বোঝাতে পেরেছি? কোনো লেনদেনের মাধ্যমে যদি মনে হয় যে মূলধন আছে, ওকে, এটা মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত, আমি এখানে যোগ করব, আয় আছে যোগ করব, ব্যয় থাকলে বিয়োগ করব, উত্তোলন থাকলে বিয়োগ করব। আচ্ছা, একটু পরে তো আমরা এটার প্রয়োগটাও দেখে নিব। আশা করছি এতটুকু ক্লিয়ার। এখন এটার প্রয়োগ আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে একটা প্রশ্ন এখানে আছে, এটা ধারাবাহিক 10 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। 10 নম্বর না, এটা হচ্ছে 9 নম্বর ম্যাথ। Mr. Joy started his own delivery service, Joy Deliveries, on May 1, 2020. The following transaction occurred during the month of May. 2020 সাল মে মাসের 1 তারিখে জনাব জয় ডেলিভারি ব্যবসা শুরু করেছেন। মে মাসের লেনদেন নিচে দেওয়া হয়েছে। Show the effects of each of the above transaction on the accounting equation. এই লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর কী প্রভাব ফেলে দেখাও। Show the effects, লেনদেনের প্রভাব দেখাও হিসাব সমীকরণের উপরে, মানে বিবরণী চোখ করার জন্য বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে কতটা সম্পদ আছে, কতটা দায় আছে, বুঝবো কী করে? ওই যে সম্পূর্ণ বইয়ের বেসিক ক্লাসে আমি কি বলেছিলাম, যে তোমরা যে কোনো অধ্যায়ের যে কোনো ম্যাথের সমাধান পারবে যদি কোন দাখিলা কোন হিসাবে পড়ে এটা বলতে পারো, এবং যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করতে পারো। সম্পদ বাহির করার নিয়ম হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেনদেনের জাবেদা দাখিলা তুমি মনে মনে চিন্তা করবে। মনে মনে চিন্তা করে প্রতিটার জন্য আলাদা আলাদা করে দেখবেন জাবেদা দাখিলার মধ্যে কতটা সম্পদ আছে, কতটা দায় আছে, এটার হিসাব তুমি পেয়ে যাবে। কীরকম? যেমন 1 তারিখ, মিস্টার জয় ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তো এটাতে ব্যবসায় নগদ চলে আসছে, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ নামে তুমি একটা সম্পদ অলরেডি পেয়ে গেলে। এখন এখানে দেখো আসছে পারচেজ ব্যান টাকা 10,000, পেইড টাকা 2,000, সাইন্ড অ্যান্ড নট পেবল ফর দি রিমাইনিং ব্যালেন্স। এই যে ব্যান ক্রয় করা হয়েছে, ব্যান ডেবিট, ব্যান একটা সম্পদ, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। তো এখন পর্যন্ত আমরা ক্যাশ এবং ব্যান 2টা সম্পদ পেয়ে গেলাম। ঠিক কীরকম? তো আমি এখন আর সম্পূর্ণ পড়তেছি না, শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি এক এক করে জাবেদা দাখিলা শুধু নির্ণয় করো, সব দাখিলা একসাথে করে দেখবে যে কতটা সম্পদ আছে, কতটা দায় আছে, এটা অটোমেটিক হিসাব তুমি পেয়ে যাবে। এটা মনে মনে চিন্তা করবে। আচ্ছা, তো তুমি যদি এক এক করে পড়ো, আমি ব্যাখ্যা করতেছি একটু পর, এক এক করে যদি লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করো, তখন এখানে যে সম্পদগুলো তুমি পাবে টোটাল 5টা সম্পদ পেয়ে যাবে। ক্যাশ, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল আছে, সাপ্লাইজ আছে, ব্যান আছে, প্রিপেইড রেন্ট আছে, আর দায় পাবে 2টা, অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন,
আর পরের ঘরে তো ওনার সিকিউরিটি লিখতেই হয়। তো এই জন্য এই যে দেখো, এতটুকু পর্যন্ত যে কোনো বিবরণী চকের জন্য ঠিক থাকবে। হিসাব সমীকরণ বা টেবুলার অ্যানালাইসিস বলে তুমি এটা লিখতে পারো। আচ্ছা, এখন সম্পদ কয়টা বলেছি আমি এখানে? 5টা। তাহলে একটা কাজ করি, বাকি সম্পদগুলো আমি এখানে অ্যাড করে দেই। যেমন একটার নাম আছে কে, এখানে 5টার জায়গা করতে হবে। একটা আছে ক্যাশ, ক্যাশের জন্য এখানে দিয়ে দিলাম একটা। ক্যাশ পরে অ্যাকাউন্টস রিসিভেবল, আরও আছে এখানে টোটাল 5টা হবে। হাতে কলমে বোঝানোর কারণে একটু সময় লাগতেছে। সরাসরি যদি আমি সমাধান থেকে বোঝাই তাহলে সবাই সব কিছু বুঝবে না, যার কারণে এরকম। তো একটু সময় দিতে হবে, ভালো করে বুঝতে হলে একটু সময় দিতে হবে। আর তোমাদের সহজে বোঝানোর জন্য আমিও একটু পরিশ্রম করতেছি। আমি চাই যে তোমরা হাতে কলমে লিখে বোঝো। সেখানে ছোটো করে দিচ্ছি, জায়গা হতে হবে। আচ্ছা, তাহলে আমি নামগুলো লিখে নিচ্ছি। তো নাম আছে এখানে, এখানে আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল সংক্ষেপে লিখতেছি, সাপ্লাইজ, বেন, প্রিপেড রেন্ট। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। এখানে অ্যাকাউন্টস পেবল, এখানে নোটস পেবল, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা আছে, মালিকানা সত্ত্ব। এই জায়গায় তুমি লিখতে পারো ক্যাপিটাল বা ওনার সিকিউরিটিও লিখতে পারো। তো বইয়ের মধ্যে ক্যাপিটাল দেওয়া আছে, এই জন্য আমি ক্যাপিটাল এখানে লিখে নিচ্ছি। তো এখানে ক্যাপিটাল হলেও, ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি যে কোনোটা লেখা যায়, ক্যাপিটাল হলেও এখানে কিন্তু 4টা উপাদান বসে। কোন 4টা? এই যে মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটির করে মূলধন আর আয় থাকলে প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন থাকলে মাইনাসের করে বসাতে হবে। 4টা উপাদানই কিন্তু এখানে বসে। নামগুলো আমি লিখে নিলাম। ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। ওকে, এখন এক এক করে লেনদেন আমি পড়ছি। 1 তারিখ, মিস্টার জয় ইনভেস্টেড 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। প্রথমে জাবেদা দাখিলা নির্ণয় করবে। জাবেদা দাখিলা নির্ণয় করে যেটা যেই ঘরে বসার ওই ঘরে আগে টাকাটা বসিয়ে দিবে, তারপরে প্লাস মাইনাসের বিষয়। এখন জাবেদা দাখিলা এটার হচ্ছে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। জাবেদা দাখিলা আমি এতটা ব্যাখ্যা করব না, কারণ
আগের ক্লাসগুলোতে আমি ভালো করে বুঝিয়ে দিছি। জাবেদা দাখিলা নির্ণয় করো, জাবেদা দাখিলা অনুযায়ী যদি 2টা হয় 2 ঘরে লিখো, 3টা হলে 3 ঘরে লিখো। কীরকম? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো ক্যাশ তো সম্পদের মধ্যে পড়ে, আমরা জানি ক্যাশ পড়ে সম্পদের মধ্যে। আর ক্যাপিটাল কোথায়? এই যে মূলধন, মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটির করে, এটা কিন্তু প্লাসের করে বসাতে হয়। মূলধন আর আয় প্লাসের করে, ব্যয় এবং উত্তোলন বসাতে হয় মাইনাসের করে। টাকার পরিমাণ কত? এখানে 30,000 টাকা। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে ডেট 2020 সাল মে মাসের 1 তারিখ। ক্যাশ ডেবিট, টাকার পরিমাণ 30,000 আমি ক্যাশের করে বসালাম। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো ক্যাপিটাল এই করে প্লাসের হয়ে বসে, ক্যাপিটাল বা ওনার সিকিউরিটির করে। এখন প্লাস মাইনাসের একটা বিষয়, প্লাস থাকলে টাকা যেরকম আছে ঠিক সেই রকম, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে বোঝাতে হয়। তো তোমরা মনে রেখো, যদি ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো লেনদেনের মাধ্যমে সম্পদ অথবা দায় যদি বৃদ্ধি পায় তাহলে টাকাটা প্লাসের, সম্পদ অথবা দায় যদি হ্রাস পায় টাকাটা মাইনাসের। তো এখানে আমি যেটা বলেছি, সম্পদ আর দায় বৃদ্ধি পেলে প্লাসের, হ্রাস পেলে মাইনাসের। এই যে ব্যবসার মধ্যে মূলধনটা আনা হয়েছে, এখন চিন্তা করো ব্যবসায় নগদ বাড়ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে, টাকাটা প্লাসের, যেরকম আছে ঠিক সেই রকম। মাইনাসের হলে কি করতে হবে একটু পরে বলি। তারপরে এখানে যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালটা এমনিতেই প্লাসের করে বসাতে হয়। কোথায় থেকে পেয়েছি? এই যে মূলধন ও আয় প্লাসের করে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের করে বসাতে হয়। তাহলে মূলধন এটা ওনার সিকিউরিটির করে, যদিও এখানে ক্যাপিটাল, এটার নাম কিন্তু ওনার সিকিউরিটি হবে। যেখানে মূলধন আর আয় প্লাসের করে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের করে বসাতে হয়, উভয়টাই প্লাসের। অতএব এটা আমরা এখন ক্লোজড করে দিব। 1 তারিখের যেটা যেরকম আছে ঠিক সেই রকম আমরা এখানে ক্লোজড করে দিব। তারপর করণীয় হলো, পরের যে তারিখ দেখব কত তারিখ আছে, পরের তারিখ আছে 2 তারিখ। তো 2 তারিখ লেখার আগে তোমার কাজ হচ্ছে, যেমন আমি এখানে লিখলাম 2 তারিখ, উপরের ব্যালেন্সগুলো তোমাকে নামাতে হবে। আগের তারিখের ব্যালেন্স কত? আগে 30,000 আছে, 30,000 আমি নামিয়ে নিলাম। এখানে আছে 30,000, এই 30,000ও আমি নামিয়ে নিলাম। এখন একটু কঠিন লাগতে পারে, একটু পরে সব ঠিক হয়ে যাবে। আমি আগে বোঝাই তোমাদের। পারচেজে ব্যয় ক্রয় 10,000 টাকা, পেইড টাকা 2,000 ইন ক্যাশ, নগদ 2,000 টাকা পরিশোধ অ্যান্ড সাইন্ড অ্যান্ড নট পেবল ফর দি রিমাইনিং ব্যালেন্স। এখন 10,000 টাকায় ব্যয় ক্রয় করে 2,000 যদি নগদে পরিশোধ হয়, বাকি 8,000 টাকা হলো রিমাইনিং ব্যালেন্স, যেটা নোট পেবলে সাইন করা হয়েছে। খুবই সহজ। জাবেদায় আমি এত ব্যাখ্যা যাব না। ব্যয় ক্রয় করা হয়েছে, সম্পদ বৃদ্ধি পাইছে, ব্যয় ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। নোট পেবলে 8,000 সাইন করা হয়েছে, 10,000 থেকে 2,000 বাদ দিলে 8,000 সাইন করা হয়েছে, তাহলে নোট পেবল হয়ে যাবে এখানে কে? ক্রেডিট 8,000। তাহলে ব্যয় ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোট পেবল ক্রেডিট, প্রত্যেকটা করে আমি যদি টাকাটা বসাই, তোমরা দেখো এখানে ব্যয় কত টাকা ছিল, এখানে পারচেজে ব্যয় ক্রয় করা হয়েছে 10,000 টাকা দিয়ে। তো এই যে ব্যয়ের ঘর, আমি ব্যয়ের ঘরে ঠিক এই সোজা 2 তারিখের সোজা 2 তারিখটা আমরা এই বরাবর দিব। ব্যয় টোটাল ক্রয় করা হয়েছে 10,000 টাকা দিয়ে, ব্যয় 10,000, ক্যাশ চলে গেছে 2,000, আগে টাকা বসাও। ব্যয় ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর এই যে নোট পেবল ক্রেডিট 8,000। এখন হ্রাস বৃদ্ধি চিন্তা করতে হবে। আচ্ছা, ব্যবসায়ের মধ্যে ব্যয় তো ক্রয় করা হয়েছে, তাহলে ব্যবসায়ী ব্যয় এসেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা প্লাসের। নগদ 2,000 পরিশোধ মানে নগদ চলে গেছে, অতএব সম্পদ হ্রাস পেয়েছে, এটা মাইনাসের। তো মাইনাসের হলে ব্র্যাকেটটা দিয়ে দাও, শেষ। বাকি টাকার জন্য নোট পেবলে সাইন করা হয়েছে মানে দায় বৃদ্ধি পাইছে,
সম্পদ এবং দায় বৃদ্ধি পেলে কিন্তু প্লাসের, এই জন্যই দুইটা প্লাসের। লেনদেনের মাধ্যমে যদি মনে হয় সম্পদ এবং দায় বৃদ্ধি পেয়েছে প্লাসের, সম্পদ এবং দায় হ্রাস পেলে মাইনাসের। আয় এবং ব্যয় হলে আমরা এই করে লিখব, আয় হলে প্লাসের, ব্যয় হলে মাইনাসের, উত্তোলন হলে মাইনাসের, মূলধন হলে প্লাসের। এই তো শেষ নিয়ম। এখন এইটা ক্লোজড করার পরে তোমাকে ব্যালেন্স নামাতে হবে। তো ব্যালেন্সটা কীভাবে নামায়? এখানে প্লাসের 30,000, মাইনাসের হলো 2,000, তাহলে প্লাসের এখানে থাকবে 28,000 টাকা। প্লাসের 30,000, মাইনাসের 2,000, প্লাসের 28,000। এখানে আছে 10,000 নামিয়ে নাও, এখানে আছে 8,000 নামিয়ে নাও প্লাসের, এখানে প্লাসের 30,000 নামিয়ে নাও। পরে কত তারিখ দেখি, 3 তারিখে পেইড টাকা 5,000 ফর অফিস রেন্ট ফর 2 মান্থ। 2 মাসের অফিস ভাড়া পরিশোধ 5,000 টাকা। এখন এই মাসের 3 তারিখে যদি 2 মাসের অফিসের ভাড়া পরিশোধ করা হয় তাহলে ভাড়ার টাকা আগে দেওয়া হচ্ছে, এটা হলো অগ্রিম ভাড়া, প্রিপেড রেন্ট। কিন্তু নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। নগদ চলে যাওয়ায় ক্যাশ ক্রেডিট, আর ভাড়াটা আগে দেওয়া হচ্ছে 2 মাসের, তো অগ্রিম ভাড়া বা প্রিপেড রেন্ট ডেবিট। তাহলে প্রিপেড রেন্টের করে আর ক্যাশের করে টাকার পরিমাণ 5,000 আমি লিখে দিচ্ছি। এই হলো প্রিপেড রেন্ট আর এই হলো ক্যাশ, এই দুইটা করে আমি টাকাটা লিখব। এটা তারিখ ছিল কত তারিখ? 3 তারিখ। এই যে আমি 5,000 টাকা লিখে দিলাম, এই যে প্রিপেড রেন্টের করে আমি 5,000 টাকা লিখে দিলাম। এবার হ্রাস বৃদ্ধির পালা। অগ্রিম ভাড়া দিয়েছি, তাহলে নগদ কিন্তু চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, ব্র্যাকেট দিয়ে দাও। অগ্রিম ভাড়া দেওয়ার কারণে অগ্রিম ভাড়া নামে একটা সম্পদ সৃষ্টি হয়েছে। অগ্রিম ভাড়া, প্রিপেড রেন্ট, এটা কিন্তু সম্পদের মধ্যে পড়ে। অগ্রিম পরিব্যয় জাতীয় শব্দ থাকলে সেটা সম্পদ। তাহলে সম্পদ যেহেতু তৈরি হয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে, অতএব এটা প্লাসে ঠিক থাকবে। এখন 28 থেকে প্লাসের 28, মাইনাসের 5,000, প্লাসের 23,000 এখানে, আগের 10,000 এখানে নেমে যাবে। তোমরা দেখো আমি কিভাবে লিখি। নতুন 5,000 এখানে নেমে যাবে, আগের 8,000 নেমে যাবে, আগের 30,000 নেমে যাবে। এক একটা লেনদেন লেখার পরে পরবর্তী তারিখের হিসাব করার আগে তোমাকে এই ব্যালেন্সগুলো ঠিক এই রকমভাবে নামিয়ে নিতে হবে। এখন যাও তুমি পরের তারিখে কি আছে। পারফর্ম টাকা 2400 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে তো বাকিতে। দ্বারে সেবা প্রদান 2400 টাকা। দ্বারে সেবা প্রদান করলে দেনাদারের সৃষ্টি হয়। অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাবে এখানে ডেবিট, আর সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ক্রেডিট। আয়টা ক্রেডিট হয়, এগুলোর ব্যাখ্যা বহুবার করেছি আগের ক্লাসে। তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদে পড়ে, সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে। আয় যেহেতু, আয়টা কিন্তু মালিকানা সত্ত্বের করে প্লাসের হয়ে বসে। এই যে মূলধন এবং আয় প্লাসের হয়ে বসে, ব্যয়ের উত্তোলন মাইনাসের হয়ে বসে। তাহলে দুইটা জাবেদা দাখিলা পেলাম, একটা অ্যাকাউন্ট রিসিভেবল, আরেকটা হলো সার্ভিস রেভিনিউ। এখন আমি জানি অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদের মধ্যে পড়ে, তাহলে এই করে। সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে, তাহলে এই করে। এখানেই তো আমাকে লিখতে হবে, তো আমি লিখে নিচ্ছি। 4 তারিখ পরে 13 তারিখ। তো অ্যাকাউন্ট রিসিভেবলের করে, অ্যাকাউন্ট রিসিভেবল টাকা ছিল 2400, সার্ভিস রেভিনিউ 2400, বাকিতে সেবা প্রদান দেনাদার বৃদ্ধি পাইছে, এটা প্লাসের। এটা এখানে না, টাকাটা এখানে, এখানে ক্যাপিটালের করে। আয় হওয়ার কারণে এটা
ক্যাপিটালের করে প্লাসের হয়েই বসবে। সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য এটা প্লাসের করে বসানো হয়েছে। ওকে, এখন আমরা দুইটাই প্লাসের থাকবে, কোনো ব্র্যাকেট আসবে না। যোগবিয়োগ করে নামিয়ে নেই। এখানে 23,000, 2400, 10,000, 5,000, 8,000, 30,000 আর 2400 যোগ করলে কত হবে? 32,400। 13 তারিখে পারচেজ সাপ্লাইজ 4 টাকা 500 অন অ্যাকাউন্ট বাকিতে সাপ্লাইজ ক্রয়, তাহলে সাপ্লাইজ ডেবিট, নগদে ক্রয় করা হয় নাই, না হলে নগদ চলে যেত। যেহেতু বাকিতে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে তাহলে অ্যাকাউন্টস পেবল পাওনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। সাপ্লাইজ পরের সম্পদে, অ্যাকাউন্টস পেবল দায়ে। টাকার পরিমাণ 500, 13 তারিখ আমরা লিখে নেই। এই সাপ্লাইজের করে আর এই যে অ্যাকাউন্টস পেবলের করে, এই দুইটা করে এখন আমাদের টাকাটা বসাতে হবে। তো আগে আমরা টাকা বসাই, তারপর হ্রাস বৃদ্ধি নিয়ে চিন্তা করব, প্লাসের হবে না মাইনাসের হবে। তো সাপ্লাইজ, এটা তারিখ হচ্ছে এটা হলো 13 তারিখ, আর আগেরটা ছিল 4 তারিখ। এটা ছিল 4 তারিখ, এখন হলো 13 তারিখ। সাপ্লাইজের করে এই যে সাপ্লাইজ, টাকার পরিমাণ কত হবে? 500। আচ্ছা, সাপ্লাইজের করে আমি লিখলাম, তারপর অ্যাকাউন্টস পেবলের করে, এই তো অ্যাকাউন্টস পেবল, ঠিক আছে না? তো এখানে আমি লিখে দিলাম 500। সাপ্লাইজ ক্রয়ের সম্পদ বৃদ্ধি পেয়েছে প্লাসের টাকা, বাকিতে ক্রয় করার কারণে দায়ও বৃদ্ধি পেয়েছে, এটাও প্লাসের, উভয়টা প্লাসের। ব্যালেন্স যদি আমি এখানে নামিয়ে নেই তাহলে 23,000, এখানে আছে 2400, নতুন 500, 10,000, 5,000, 500, 8,000, 32,400। ব্যালেন্সটা নামিয়ে নিলাম। 13 তারিখ পরে 17 তারিখ আছে, তারিখগুলো একটু ঠিক করে লিখতে হবে। রিসিভ ক্যাশ, নগদ প্রাপ্তি 750 ফর সার্ভিস প্রোভাইডেড অন May 4। ওই যে মে মাসের 4 তারিখে 2400 টাকার সেবা প্রদান করা হয়েছিল, ফলে দেনাদারের সৃষ্টি হয়েছিল। এখন ওই দেনাদার 17 তারিখে 750 টাকা দিয়েছে। তো রিসিভড ক্যাশ মানে নগদ পেয়েছো, ক্যাশ ডেবিট, দেনাদার দিয়েছে, দেনাদার ক্রেডিট। তো ক্যাশের ঘরে আর দেনাদারের ঘরে 750 করে আমরা লিখে দিই। ক্যাশের ঘরে অর্থাৎ এই ঘরে আর এই দুইটা ঘরে 750 করে বসবে। এখন কোনটা প্লাসের কোনটা মাইনাসের? দেনাদার দিয়েছে, নগদ পেয়েছি, ক্যাশ এটা প্লাসের। এখন দেনাদার আমাদেরকে টাকা দিবে 2400, 750 দিয়ে দিছে, তাহলে দেনাদার হ্রাস পেয়েছে, বাকি রইল 1650। তাহলে দেনাদার হ্রাস পাইছে, আমরা দেনাদারের কাছে পাবো 2400, দেনাদার আমাদের 750 টাকা দিয়ে দিছে, তাহলে দেনাদার কি হ্রাস পাইছে, যেহেতু দিয়ে দিছে। অথবা যেহেতু দেনাদার হ্রাস পাইছে মানে সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ এবং দায় যদি হ্রাস পায় মাইনাসের, সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় প্লাসের। ওইভাবেই তো আমাদের লিখতে হবে। ওকে, এখন আমরা ব্যালেন্সটা নামাই।
23,750 যোগ করলে এখানে হবে 23,750, এখানে হবে 1,650, প্লাসেরটা থেকে মাইনাসেরটা বিয়োগ করলে 2,400 থেকে 750 বিয়োগ, বাকিগুলো ঠিক থাকবে, যেরকম আছে লিখে দাও। ঠিক এইরকম আমার মতোই তোমরা লিখবে। যা 17 তারিখ পরে এখানে আছে 21 তারিখ দেখতে পাচ্ছি, তো আমি তারিখটা আগেই লিখে নিলাম। তো 21 তারিখে এখন যাচ্ছে। মেইডে ক্যাশ পেমেন্ট অফ টাকা 4,000 অন দ্য নোট পেবল। প্রথমে বিলে 4,000 টাকা নগদে পরিশোধ, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, নোট পেবল পেয়েছে, নোট পেবল ডেবিট। নোট পেবলের ঘরে আর ক্যাশের ঘরে, অর্থাৎ ক্যাশের ঘরে নোট পেবলের ঘরে আমি টাকাটা লিখব। তাহলে ক্যাশের ঘরে 21 তারিখ আমি এখানে লিখে নিচ্ছি, টাকা কত ছিল, 4,000 টাকা। ক্যাশের ঘরে লিখলাম আমি। তারপরে এই যে নোট পেবলের ঘরে, অর্থাৎ এখানে এখন হ্রাস বৃদ্ধি, যেহেতু নোট পেবলকে পরিশোধ করে দিছি, নগদ চলে গেছে, অতএব মাইনাসের, সম্পদ হ্রাস পেয়েছি এই জন্য মাইনাসের। প্রদীপ বিলের টাকা পাবে 8,000, 8,000 টাকা দায় ছিল, 4,000 পরিশোধ করে দিয়েছি, মানে দায় কমে গেছে। সম্পদ আর দায় যদি কমে যায় তখন টাকাটা মাইনাসের। 8,000 টাকা পাবে, 4,000 দিয়ে দিছি, আর পাবে কত, আর 4,000 পাবে। তো 8,000-এর মধ্যে যদি 4,000 পায় তাহলে দায় কমে গেছে, এই জন্য মাইনাসের। বুঝতে পারছো এটা? এই ব্যালেন্সগুলো নামাও। তোমরা চাইলে এইভাবে এখানে ব্যালেন্স লিখেও দিতে পারো। তো ব্যালেন্স আমি প্রতিটাতে লিখে দিলাম। $23,750 আর মাইনাসের আমি দেখতে পাচ্ছি এখানে 4,000। তো বিয়োগ করলে, প্লাসেরটা থেকে মাইনাসেরটা বিয়োগ করলে ব্যালেন্সে এখানে হচ্ছে 19,750। আগের 1,650 যেরকম আছে ঠিক সেই রকম, এগুলোর দেখার প্রয়োজন নাই। $32,400 ব্যালেন্স আমরা নামিয়ে দিলাম। 21 তারিখ পরে এখানে আছে 24 তারিখ। সার্ভিস রেভিনিউ আর্নড অফ টাকা 30,000, টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড দি কাস্টমার ওয়ার বিল ফর দি ব্যালেন্স, মানে সেবা প্রদান। সার্ভিস রেভিনিউ আর্ন সেবা প্রদান 30,000 টাকা। 30,000 টাকা সেবা প্রদান করে নগদে পেয়েছো 10,000। সেবা প্রদান করলে তো নগদ পাওয়াই যাবে। তো 10,000 ইন ক্যাশ মানে নগদ পেয়েছি 10,000। তো বাকি যে 20,000 এটা বিল করা হয়েছে, কাস্টমারের নামে বিল করা হয়েছে, মানে বাকিতে। তো নগদে যেটা পেয়েছি ক্যাশ ডেবিট, বাকিতে সেবা প্রদানের জন্য দেনাদারে সৃষ্টি হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 20,000। তো টোটাল সার্ভিস রেভিনিউ টাকার পরিমাণ 30,000। সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে, এটা এমনিতেই আয় ক্রেডিট। সার্ভিস রেভিনিউ কিংবা বিক্রয় এগুলো এমনিতে ক্রেডিট হবে। তাহলে ক্যাশ ডেবিট 10,000, দেনাদার ডেবিট 20,000, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 30,000। ক্যাশ আর দেনাদার দুইটা সম্পদ, আর এটা তো আয়ের মধ্যে পড়ে। আয় যেহেতু, তাহলে এটা মালিকানা সূত্রের করে প্লাসের 30,000 টাকা আমরা বসিয়ে দিলে হয়ে যায়। অর্থাৎ ক্যাশের করে 10,000, দেনাদারের করে 20,000, আর এই ক্যাপিটালের করে আয়ের টাকা আমরা এখন বসাবো প্লাসের 30,000 টাকা। আয় মানে প্লাসের, যেহেতু ক্যাশ নগদ পেয়েছি, সম্পদ বৃদ্ধি পাইছে, এটা প্লাসের টাকা হবে।
দেনাদার বৃদ্ধি হয়েছে, এটাও সম্পদ বৃদ্ধি হয়েছে প্লাসের টাকা, ক্যাপিটালের টাকাও এটা প্লাসের টাকাই হবে। তো ওই অনুযায়ী আমি এখন 26 তারিখেরটা লিখে নিচ্ছি। আমি এখন ক্যাশের ঘরে লিখতেছি 10,000 টাকা, দেনাদারের ঘরেও লিখতেছি 20,000 টাকা, এটা দেনাদারের ঘর। আর এই ঘরে লিখতেছি টোটাল 30,000 টাকা। $19,750 আর 10,000 29,750, এখানে হবে 21,000, 20,000 আর 1,650, 21,450, 500, 10,000, 5,000, 500, 4,000, 32,400 আর 30,000 যোগ করলে কত হবে? 62,400। তো এগুলো আমরা নামিয়ে দিলাম। 26 তারিখ পরে এখানে আছে 28 তারিখ। তো 28 তারিখে লেনদেনটা পড়ে নিই। রিসিভড ক্যাশ টাকা 1,500 এজ ফুল সেটেলমেন্ট ফর সার্ভিস প্রোভাইডেড অন May 4। ওই যে মে মাসের 4 তারিখে 2,400 টাকার সেবা প্রদান করা হয়েছিল, এই 2,400 এর সেবা প্রদান করার পর এখানে একটা তারিখ ছিল, আমরা কিছু টাকা পেয়ে গেছিলাম, দেনাদার দিয়েছে। এই যে 750 যেহেতু পেয়ে গেছি, বাকি রইল 1,650। 1,650-এর পূর্ণ নিষ্পত্তিতে এখন 1,500 টাকা প্রাপ্তি, ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তিতে। তাহলে 4 তারিখের এখন পর্যন্ত দেনাদারের কাছে বাকি ছিল 1,650 টাকা, 1,500 পেয়েছি, তারপর বাকি রইল 150 টাকা, যেটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ফুল সেটেলমেন্ট টাকা মানে ডিসকাউন্ট এখানে। এখন আমার কথা হলো, রিসিভ ক্যাশ নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট 1,500। কোনো লেনদেনের মধ্যে ক্যাশ যদি ডেবিট হয় ডিসকাউন্টও ডেবিট, ক্যাশ যদি ক্রেডিট হয় ডিসকাউন্টও ক্রেডিট, এটা আমরা জানি। তাহলে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট। আর দেনাদার দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশের করে 1,500, ডিসকাউন্টের করে 150, আর দেনাদারের করে টোটাল 1,650। ক্যাশ এবং ডিসকাউন্টের টাকা যোগ করে বসাতে হয়, আমরা জানি আগের ক্লাসে। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, ক্যাশ তো ক্যাশের করে লিখবো, তো ডিসকাউন্ট কোথায় লিখবো? দেখো, এখানে 1,650 টাকা আমার পাওয়ার কথা, আমি নিজেকে ব্যবসায়ী ধরে নিলাম, পেয়েছি 1,500। যে 150 টাকা এখানে ডিসকাউন্ট হয়েছে, এটা আমার আয় হলো না ব্যয় হলো? নিশ্চয়ই ব্যয় হলো। তো ব্যয় কোথায় বসে? আমার 1,650 পাওয়ার কথা, পেয়েছি 1,500, 150 ডিসকাউন্ট, এটা আমি পাই নাই, এটা তো আমার জন্য ব্যয়। আর ব্যয় কোথায় বসে? সবাই জানো, ব্যয়টা মাইনাসের করে মালিকানা সূত্রের করে বসাতে হয়। তো ক্যাপিটালের করে আমি মাইনাসের ব্যয় 150 টাকা বসাবো। কীরকম দেখো, আমি নগদ পেয়েছি 1,500, ক্যাশের করে টাকাটা প্লাস, কারণ সম্পদ বৃদ্ধি হয়েছে। ডিসকাউন্টের টাকাটা আমি এখানে ক্যাপিটালের করে মাইনাসের করে লিখব, কারণ এটা ব্যয়। যে ডিসকাউন্টটা টাকাটা আমার পাওয়ার কথা, কিন্তু ডিসকাউন্টের কারণে আমি পাই না, এটা আমার ব্যয়। 150 আমি এখানে মাইনাস করব। এখন দেনাদার যেহেতু আমাকে দিয়েছে, তো দেনাদার কমে আসলো। দেনাদার কমে আসলো মানে একটা সম্পদ কমে আসলো, টোটাল 1,650 টাকা। তখন দেনাদারের করে টাকাটা কিন্তু আমি মাইনাস করব। অতএব 28 তারিখে আমি নগদ পেয়েছি 1,500, নগদ 1,500 পেয়েছি। দেনাদার 1,650 টাকা, এটা কিন্তু কমে গেছে, মাইনাস দিয়ে দিলাম। আর এখানে 150, এটা যেহেতু ব্যয়, আমি অলরেডি মাইনাসটা দিয়ে দিলাম। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো চিন্তা করবেন। সময় দেওয়া মানে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এই দুইটা যোগ করলে 31,250 হচ্ছে। 21,450 থেকে 1,650 যদি বিয়োগ করি, তাহলে 20,000, বাদ বাকি ঠিক থাকবে।
62,400 থেকে 150 যদি বিক করি 62,250। 28 তারিখ পরে এখানে 30 তারিখ, ডেপ্রিসিয়েশন চার্জ 1,000 টাকা, অবচয় ধার্য করা হয়েছে 1,000 টাকা। এটার জন্য একটা নির্দিষ্ট জার্নাল সবসময় দিতে হয়। বাংলা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আর ইংরেজি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা, এটা ব্যয়ের মধ্যে পড়ে, আর অবচয় যে ব্যয়ের মধ্যে পড়ে এটা আমি মাত্র বেসিক ক্লাসে আলোচনা করলাম, সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে। আর পুঞ্জীবিত অবচয় মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। এই জন্য মালিকানা সত্ত্বের গড়ে টাকা তো 1,000, 30 তারিখ। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এটা ক্যাপিটাল, ব্যয় যেহেতু এখানে মাইনাসের হয়ে বসবে, আমরা জানি এখানে ব্যয়টা মাইনাসের হয়ে বসে, যার কারণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা মালিকানা সত্ত্ব আছে, এই করে আমি লিখেই নিলাম মালিকানা সত্ত্ব এটা বৃদ্ধি পাইছে, তো এই করে আমি এটা লিখে নিলাম অতিরিক্ত একটা মালিকানা সত্ত্ব। এই দুইটা করেই এখন আমাকে বসাতে হবে। আচ্ছা, তো কীরকম? অতএব এটা টাকাটা যেন কত ছিল? 1,000 টাকা। অবচয়টা 1,000 আমি এখানে বিক করলাম কারণ এটা ব্যয়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, এটা আবার কীরকম? পুঞ্জীবিত অবচয় মানে কি? যে পরিমাণ টাকা অবচয় হবে ওই পরিমাণ টাকা সঞ্চয় করে রাখতে হবে, এক্ষেত্রে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় পুঞ্জীবিত অবচয়, এই জন্য এটা প্লাসের, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে ব্যালেন্সটা আমি এখানে নামিয়ে নিচ্ছি। খুবই ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। এই যে সমাধান করতেছি এটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। তোমরা হাতে কলমে এই ধরনের ম্যাথ সমাধান করবে। এক হাজার 62,250 থেকে 1,000 বিক করলে 61,250। ওকে, 30 তারিখ পরে এখানে আর কোনো তারিখ কি আছে? 31 তারিখ আছে। পেইড টাকা 1,000 ফর এমপ্লয়ি স্যালারি, কর্মচারী বেতন পরিশোধ 1,000, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট আর বেতন ডেবিট। তাহলে ক্যাশের ঘরে নগদ যেহেতু চলে গেছে 1,000 টাকা মাইনাস হবে ক্যাশের ঘরে, সম্পদ হ্রাস পাইছে, আর বেতন যেহেতু স্যালারি ডেবিট এটা ব্যয়, ক্যাপিটালের ঘরে মাইনাসের করে বসাবো। তাহলে বসিয়ে দিই, এখানে তারিখ হলো 31 তারিখ, ক্যাশের ঘরে 1,000 টাকা মাইনাস, আর এটা ব্যয় হওয়ার কারণে সরাসরি 1,000 টাকা মাইনাস। ব্যালেন্স এখানে কত হবে? 30,250। এখানে 20,000, এখানে 500, 10,000, 5,000, 500, এখানে হবে 60,250 বিক করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যাবতীয় তারিখগুলো শেষ, 31 তারিখ এটাও শেষ, সকল তারিখ শেষ, কিন্তু এখন পর্যন্ত একটা কাজ এখনো বাকি। কি সেটা? এই যে 3 তারিখে 2 মাসের ভাড়া পরিশোধ করেছিলাম 5,000 টাকা, 2 মাসের ভাড়া। 31 তারিখে গিয়ে অলরেডি 1 মাসের সময়টা শেষ, 1 মাস কিন্তু ব্যয় হয়ে গেছে। আমি 3 তারিখে 2 মাসের অগ্রিম ভাড়া দিয়েছিলাম 5,000, 31 তারিখে গিয়ে তো মাসটা শেষ, এখনও কি এই 5,000 টাকা অগ্রিম থাকে নাকি এটা অগ্রিম থেকে বাদ দিতে হবে? সেই ক্ষেত্রে এখানে 5,000 ছিল 2 মাসের, 1 মাসের হচ্ছে 2,500 টাকা, এটা ব্যয়িত হয়ে গেছে বা মেয়াদ শেষ, এটা ব্যয় হয়ে গেছে। তো অগ্রিম ভাড়া থেকে এটা কমাতে হবে। তো অগ্রিম ভাড়া থেকে এটা কমানোর জন্য যেটা জাবেদা দাখিলা করতে হবে, রেন্ট এক্সপেন্স ডেবিট। যদি অগ্রিম ভাড়া এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, অগ্রিম কোনো ব্যয়ের
মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ব্যয়কে ডেবিট করতে হয়, তারপর সম্পদটাকে ক্রেডিট করতে হয় সম্পদ হ্রাস পাওয়ার কারণে। রেন্ট এক্সপেন্স ডেবিট, কারণ এটা ব্যয় হয়ে গেছে, আমি দিয়েছিলাম 2 মাসের 1 মাস চলে গেছে, মানে ব্যয় হয়ে গেছে, তাহলে আমার ব্যয় হলো রেন্ট এক্সপেন্স ডেবিট। আর প্রিপেইড রেন্ট কমলো, প্রিপেইড রেন্ট, সম্পদ হ্রাস পাইছে, প্রিপেইড রেন্ট ক্রেডিট। এরকম যদি ব্যয়ের টাকাটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে প্রিপেইড রেন্টের ঘর থেকে 5,000-এর 2,500 টাকা আমি কী করব, কমিয়ে দিব, হ্রাস পাইছে। আর রেন্ট এক্সপেন্স তো এখানে মাইনাসের করে 2,500, যেহেতু মাইনাস, এমনিতে এটা কিন্তু হ্রাস পাবে। তো 2টা টাকা এখন আমি এখানে লিখে দিচ্ছি। এটা হ্রাস পাবে, এটাও হ্রাস পাবে। আর এখানে তারিখ হবে 31 তারিখ। ওকে, 30,250, 20,500, 10,000, 2,500, এখানে আর আমি কমা দিতেছি না, 500, 4,000, 60,250 থেকে যদি আমি 2,500 বিক করি, 57,750, এতটুকু লেখা হয়েছে। ওকে, এখন পরবর্তী যে কাজটা আমরা এখানে করব, যেমন এটা এখন আমি ক্লোজ করে দিব। নিচের অংশটা আমি কেটে দিচ্ছি। তারপর এই ব্যালেন্সের যে ঘরগুলো আছে, এগুলো এরকমভাবে রাখবেন, কেটে দিবেন, অথবা আন্দাজ করে, আমি তো নিচের টার্মগুলো আগে দিয়ে দিয়েছিলাম, তোমরা আন্দাজ করে এরকমভাবে রাখবে। এখন করণীয় কি, এটা হলো সমানের ঘর, সমানের বাম দিকে কি আছে, যাবতীয় সম্পদ, এইটা হচ্ছে সমানের ঘর, তাই না? সমানের বাম দিকে এই যে ব্যালেন্সগুলো আছে, এগুলো সম্পদের ব্যালেন্স। তুমি যদি এটা এখন যোগ করো, তাহলে ক্যালকুলেটারে কত পাবে, হিসাব করে দেখো। ক্যালকুলেটারে পাবে 63,250, ক্লোজড। এই যে ডান দিকে যেগুলো আছে, দায় ও মালিকানা সূত্রে যোগফল মিলিয়ে, এটা যদি এখন তুমি যোগ করো, কত হবে, ওই 63,250 হবে। বাম দিকে সম্পদ, টোটাল সম্পদের যোগফল, ডান দিকে দায় ও মালিকানা সূত্রের যোগফল, তাহলে তো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয়ে গেল। ক্লাসের প্রথমে কি বলেছিলাম, যে এটাতে প্রমাণ করতে হয় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এদিকে সম্পদ, এদিকে দায়। এখানে প্রমাণ করতে হয় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তো এটা হয়ে গেল, যে কোনো অঙ্কের মধ্যেই হবে। তো এরকমভাবে যদি তোমরা পরীক্ষায় লিখে দাও, 10 মার্কস পরীক্ষায় পেয়ে গেলে। একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো, সময় নিয়ে, প্রায় 50 মিনিটের ক্লাস এটা। এখন বাকি যে ম্যাথগুলো বোঝাবো, আরও কিছু ম্যাথ বোঝাবো আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে, বাকি ম্যাথগুলো তোমরা আরও সহজে বুঝতে পারবে।